আজ শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা অসাধারণ সরস উপন্যাস রোমান্সের প্রথম পর্ব, প্রথম অধ্যায় বৃক্ষারোহণ পর্ব। পাঠ অরুময় চক্রবর্তী। শুনছেন রোমান্স উপন্যাসের প্রথম পর্ব। দেশে এলেই আমার বিশ্রী লাগে। তার কারণ এই নয় যে দেশকে আমার ভালো লাগে না। আসল কথা, এখানে কারুর সঙ্গেই যেন নিজেকে মানিয়ে নিতে পারি না। জীবনের এই 22 বছরের মধ্যে 18 বছরই কাটিয়েছি পূর্ববঙ্গের বাইরে। সুতরাং এতদিন পরে মাতৃভূমি বরিশালের এই অর্ধ দ্রাবিড় ভাষা বা ভাষীদের সঙ্গে মৈত্রী স্থাপনটা সহজও নয়, স্বাভাবিকও নয়, আরও বিশেষ করে আমার মতো এমন অসামাজিক মানুষের পক্ষে। তাই পুজোর সময় গ্রামে এসে 10-15 দিন বাড়িতে থাকি। সে সময় কাজকর্মের অবসরে পুকুর ঘাটে বড়শি নিয়ে বসতে হয়। সান্ত্বনাই, গ্রামে সঙ্গীর অভাব থাকলেও পুকুরে মাছের অভাব নেই। কিন্তু এমন শান্তিপূর্ণ নিষ্ক্রিয় জীবনকে আলোড়িত করে তুললেন দীনবন্ধু দাদামশাই। আর সত্যি বলতে কি, এই একটিমাত্র লোক ছাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কাউকেই নানা কারণে আমি প্রীতির চোখে দেখতে পারি না, এবং আমাদের সম্বন্ধে তাদের মনোভাবও এই কারণেই অনুকূল নয়। কিন্তু দীনবন্ধু দাদামশাই এদের ব্যতিক্রম। প্রায় 70 বছর বয়সেও তিনি যে কেমন করে তার 27 বছরের মনটি ধরে রেখেছেন, আমাদের কাছে সেটা ভারী বিস্ময়কর ঠেকত। দুর্গোৎসব এবং লক্ষ্মী পুজোর পর্ব শেষ হয়ে গেলে ঘরে সাধারণত যে সমস্ত চালকলা, নারিকেল ইত্যাদি উদ্বৃত্ত থাকে, তাই দিয়ে খুব ঘটা করে সত্যনারায়ণ সেবা করাটা এই দেশের অপেক্ষাকৃত সম্পন্ন গৃহস্থেরই প্রথা। গ্রামে এই জিনিসটি এখনও একটা মস্ত আনন্দের ব্যাপার হয়ে আছে। ইতর ভদ্র সবাই অকুণ্ঠিতভাবে পাতা পেড়ে বসে যায়, পাল্লা দিয়ে সিন্নি খাওয়া চলে। পরিণাম কারো কারো পক্ষে যে বিয়োগান্তর না হয় এমন নয়, কিন্তু সিন্নি খাওয়ার সময়ে উদরের স্বাস্থ্যের চিন্তা করাটা অবৈধ। নিজের ঘরে বসে কি পড়ছিলাম, লাল চটির শব্দ করতে করতে দাদামশাই এসে হাজির। বললেন, ওটো। সবিনয়ে বললুম, মাফ করুন দাদামশাই, ওসব সিন্নি টিন্নি খাওয়ার অভ্যেস আমার নেই। দাদামশাই ভ্রুকুটি করে বললেন, তবুও যেতে হবে, এ হচ্ছে সামাজিকতা। দেশে এলে এসব মানতে হয়, নইলে লোকে নিন্দে করে। শুনেছি 3-4টে পাস দিয়েছ, তবু এইটুকু বুদ্ধি হলো না। দীর্ঘশ্বাস ফেলে বললুম, আচ্ছা চলুন। সত্যনারায়ণের কলরব শান্ত হয়ে গেলে গুড়গুড়িতে ধীরে সুস্থে একটা টান দিয়ে দাদামশাই বললেন, দেখো রঞ্জন, তুমি নিতান্ত গড় কোনো জীব। সামাজিকতার কথা আলাদা, কিন্তু লোকের সঙ্গে মিশতেও তো হয়, নইলে বিষয় সম্পত্তি বা রাখবে কী করে? কি করো সমস্ত দিন? কিছুই নয়। কিছুই নয় কি? দিদিমণিকে ধ্যান করো বোধ হয়। আমি বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠলুম। দাদামশাই মুখ টিপে হাসলেন, বললেন, কি ভায়া, হ্যাঁ মনের কথাটি ঠিক ধরে নিয়েছি তো, কিন্তু এ তো ভালো কথা নয়। বিয়ে করার আগেই এত দূর। বিয়ে করলে বাইরের কারোর সঙ্গে যে এতটুকু সম্পর্ক রাখবে এমন ভরসাই তো দেখি না। কী সব যা তা বলছেন? আমি কারো ধ্যান ফ্যান করি না। আহা, কেন অস্বীকার করছো ভায়া? ওসব খবর আমরা জানি, কিন্তু তোমরা আজকালকার ছেলে প্রেমের কি বোঝো? এক পাতা ইংরেজি পড়া মেয়ে, একটু করছি, এই তো। এতে কি আর পৌরুষ আছে ভায়া? তোমাদের প্রেম হচ্ছে মেয়েলি প্রেম। আপনাদের প্রেম বুঝি পুরুষালী ছিল? ছিল বই কি, ভয়ঙ্কর রকমের, একেবারে দাড়িওয়ালা প্রেম যাকে বলে। তুমি প্রেম করছো আমাদের দিদির সঙ্গে, আর আমি প্রেম করেছিলাম বজ্রতারা, মানে তোমার ঠান্দির সঙ্গে। নামেই বুঝতে পারছো তফাৎ কত। বজ্রতারা প্রেমটাও তাহলে বজ্রের মতোই বলুন? সে তো নিশ্চয়ই। হ্যাঁ, সে কি সোজা প্রেম? 9 বছরের মেয়ে বিয়ে করেছিলুম, আমার তখন 13। কত মারামারি যে করেছে তার হিসেব নেই। খুঁজে দেখলে আমার গায়ে এখন হয়তো আঁচড় কামড়ের দাগ বেরোতে পারে। আর দিদিমণি, হ্যাঁ, শুধু চুমু খাওয়া ছাড়া। থামুন থামুন, কী বিশ্রী অশ্লীল আপনি দাদামশাই! কোনো ভদ্রমহিলার সম্বন্ধে এসব মন্তব্য? ভদ্রমহিলা? আচ্ছা থাক, ভদ্রমহিলার সম্বন্ধে
এমন মন্তব্য আর করবো না। কিন্তু যে কথা বলছিল, আমার নিজের জীবনের একটা প্রেমের গল্প শোনো। তোমাদের এখনকার মোলায়েম কলেজি প্রেমের কাহিনী নয়, রীতিমতো রুদ্র রসাত্মক আদি রসের ব্যাপার। আজ থেকে প্রায় 50 বছর আগে। তখনও আড়িয়াল খাঁ এত শান্ত হয়ে যায়নি। নদীর তখন বিক্রম ছিল কত। বর্ষায় তখন এপার ওপার কিছু দেখা যেত না, ধো ধো করতো শুধু। সেই নদী এখন নিরীহ হয়ে গেছে। এখন তেমন করে আকাশ দুলিয়ে শুঁশো করে ঝড়ও আসে না, অথবা সেই ঝড়ের ডাকে জলও মাতালের মতো নাচতে শুরু করে দেয় না। তোমাদের আজকালকার মিহি প্রেমের অবস্থা আর কি। তোমার ঠান্দি মানে বজ্রতারা দাসী ছিলেন কালান্তক সেন চৌধুরীর মেয়ে। নামটা খেয়াল লেখো। ব্যারিস্টার সেনের মেয়ে ডালিয়া সেনের সঙ্গে এই নামের ঢের তফাৎ। তা বোধ আবার বাজে কথা টেনে আনছেন কেন দাদামশাই? কালান্তক সেন চৌধুরীর মেয়ের কথা বলছিলেন, বলুন। থাক ভায়া, মনে কষ্ট যদি পাও তাহলে এসব তুলে আর তোমাকে দুঃখ দেব না। আচ্ছা, তোমার ঠান্দির কাহিনী শোনো। আমার শ্বশুর বাড়ির গ্রামের নাম করালিপুর। সেখানে যেতে হলে মাঝখানে ওই চড়াটা ঘুরে এখন তোমাকে প্রায় 15 মাইলের মতো আড়িয়াল খাঁ পাড়ি দিতে হবে। কিন্তু এই অসুবিধে তখন ছিল না। পালে একবার বাতাস পেলে 2 মাইলেই নৌকা, প্রায় জাহাজের মতো ছুটে 2 ঘন্টায় চৌধুরী বাড়ির ঘাটে গিয়ে লাগতো। সেসব সুবিধা স্বপ্নের মতো মনে হয়। আমাদের বড় নৌকার যে মাঝি ছিল তার নাম নাজির। তোমাদের যে সমস্ত কুস্তিগির প্রফেসররা আজকাল 2.5 ইঞ্চি মাসেল ফুলিয়ে লোকের বাহাদুরি নেবার আশায় কাঙাল হয়ে ঘুরে বেড়ায়, তারা নাজিরকে দেখলে হাঁ করে থাকবে। কালো মার্বেল পাথরে হাতুড়ি বাঁটালি কুঁদে কে যেন তাকে তৈরি করেছিল। ঝড়ের সময় যখন আড়িয়াল খাঁর সংযম থাকতো না, লাগাম ছেড়া পাগলা ঘোড়ার মতো নৌকাটা ঢেউয়ের মুখে লাফালাফি করতো, তখন তাকে সামলাতে পারতো একমাত্র নাজির। হাতের পেশিগুলো তার লোহার বলের মধ্যে ফুলে উঠত। কালো মুখের ভেতর থেকে সাদা সাদা তীক্ষ্ণ দাঁত একটা একটা হিংস্র হাসির ভঙ্গিতে বেরিয়ে থাকতো। বলেছি, আমাদের যখন বিয়ে হয়েছিল বা তখন আমরা দুজনেই নিতান্ত ছেলে মানুষ। সেই বয়সে আর প্রেমের কি জানতুম বলো? দুজনে খিড়কির বাগানে গিয়ে ফল ফুলারি চুরি করতুম। তোমার ঠান্দি নালিশ করে দিলে বিনা বিচারে এবং বিনা বাক্যবে তার পিঠে ঘাকতক বসিয়ে দিতুম। তাছাড়া ঝগড়া মারামারি তো দিনরাত্রি চলতই। কিন্তু সব দিন তো আর সমান যায় না ভায়া। দুরন্ত যৌবন একদিন এলো। আমার তখন 20 আর তোমার ঠান্দির 16। নিজের বলে বাড়িয়ে বলছি না ভায়া, তোমার ঠান্দি নামে বজ্রতারা হলেও সেই যুগে অমন অসাধারণ সুন্দরী মেয়ে খুব কমই দেখা যেত। সে বয়সে তাকে দেখলে তোমরা আজকালকার ছেলেরা হয়তো রবি ঠাকুরের পদ্য আবৃত্তি করতে, কিন্তু আমরা সেকেলে মানুষ, তাই কালিদাসের কুমার সম্ভব থেকে মনের আশ মিটিয়ে নিতুম। বলতে লজ্জা নেই, প্রেম কাকে বলে সে জিনিসটা তখনই একটু একটু করে বুঝতে শিখেছি। আর ব্যাপারটা বোঝো, এতদিন পরেই যেন হঠাৎ তোমার ঠান্দির খেয়াল হলো যে আমি তার পতিদেবতা। ব্যাস, তারপরই সেই যে একদিন মাথায় আত্মিনে ঘোমটা টেনে আত্মীয় পরিজনদের গভীর জলে তিনি ভুস করে তিমি মাছের মতো ডুব মারলেন, রাত 12টার আগে আর তার দেখাই মিলত না। সমস্ত দিন যে আমার কিভাবে কাটতো তা এক আমিই জানতুম। তবে বোধহয় বিয়েটা না হওয়া পর্যন্ত তুমিও কিছু কিছু বুঝতে পারছো ভায়া। তোমাদের সুবিধে আছে বিলক্ষণ। পড়া বুঝে নেবার অচিলায় দিদিমণি একবার এসে একটু ছুঁয়ে গেল, কিংবা মুখের কাছে মুখ এনে আবার দাদামশাই। না ভায়া, তুমি ভারী বেরোসিক। একটু আধটু এদিক ওদিক না করলে কি আর গল্প জমে? আর জিনিসটা নিজের সঙ্গে যত বেশি মিলিয়ে নিতে পারবে তত উপভোগ করবে বেশি, বুঝলে রঞ্জন? তার দরকার নেই, আপনি বলে যান। যাই হোক, খুব তবুও ছিল না। সমস্ত দিন গভীর বিরহের পর রাত্রে নিবিড় মিলন যে কি বস্তু তা বোধহয় দৃষ্টান্ত দিয়ে বোঝাবার দরকার নেই। তাছাড়া শুনেছি তুমিও নাকি কবিতা টবিতা লেখো। তোমরা আজকালকার ছেলে বউকে কালে ভদ্রে হয়তো ইংরেজি গীতায় ডার্লিং কিংবা ওই জাতীয় কিছু একটা ডাকো, কিন্তু আমাদের সময়ে প্রাণনাথ হৃদয়েশ্বরী বলে সম্বোধন না করলে একদম অচল। আর মান ভাঙাতে হলে সোজা শ্রী জয়দেব। আপনার গল্পটা বলুন দাদামশাই, টিকা করবেন শেষকালে। তোমার রসবোধের উপর আমি শ্রদ্ধা হারিয়ে ফেলেছি রঞ্জন। গল্পটা এসব ক্ষেত্রে গৌণ, টিকা টিপ্পণী তো আসল। শুনেছি তোমরা তো আজকাল গল্প বাদ দিয়ে মনস্তত্ত্ব নিয়ে উপন্যাস লিখেছ। তবে এই ব্যাখ্যা এমন অরুচি কেন?
গল্প তো দু কথায় শেষ করে দেওয়া চলে। মনির রং না মেশালে তা যে রঙিন বা সরস কিছুই হয় না, সেটা তো মানো। আচ্ছা, যা বলছি, কিন্তু যেই খেই হারিয়ে ফেলেছি তুমি আমার। আচ্ছা আচ্ছা, যা বলছিল, কিন্তু খেই হারিয়ে ফেলেছি তুমি আমার এমন চমৎকার বিশ্লেষণটা মাটি করে দিলে। পড়তে আমাদের পণ্ডিত মশাই দত্তধর চূড়ামণির হাতে অলঙ্কারের দণ্টাঘাত দাঁই দাঁই করে মাথার ওপর গোটা কয়েক পড়লেই বুঝতে কাব্যপীঠ জিনিসটা মরয় বাতাসের মতো আদৌ সুখসভ্য তো নয়, সে লোহার কড়াই চিবোতে গেলে দাঁত নড়ে ওঠে। চোখ দিয়ে টপ টপ করে হ্যালো হ্যালো। আচ্ছা, যা বলছিল, কিন্তু খেয়েই হারিয়ে ফেলেছি তুমি আমার এমন চমৎকার বিশ্লেষণটা মাটি করে দিলে। পড়তে আমাদের পণ্ডিত মশাই দত্তধর চূড়ামণির হাতে অলঙ্কারের দণ্ডাঘাত ধাঁই ধাঁই করে মাথার উপর গোটা কয়েক পড়লেই বুঝতে কাব্যপীঠ জিনিসটা মলয় বাতাসের মতো আদৌ সুখসেব্য তো নয়, সে লোহার কলাই চিবুতে গেলে দাঁত নড়ে ওঠে। চোখ দিয়ে টপ টপ করে জল আর কপাল দিয়ে টস টস করে ঘাম পড়তো। তাহলে শ্রুতিবোধ পড়াবার সময় তিনি যখন ইন্দ্রবজ্রা ভূতার প্রভেদ বোঝাতেন, তখন হাতের কাছে মহাকবি কালিদাসকে পেলে আমরা তাঁকে অবধি খুন করে বসতুম। ওহ, আবার বাজে কথা শুরু করেছি, বুড়ো মানুষ কিনা। বলছিলাম, আমাদের প্রথম যৌবনে সেসব দিনগুলোতে গ্রাস করবার জন্য বিচ্ছেদের এক দারুণ রাহু হাঁ করে এগিয়ে এলো। দুই বেয়াই কালান্তক সেন চৌধুরী আর রাঘব গুপ্ত চৌধুরী রাতারাতি একদিন পরস্পরের প্রবল শত্রু হয়ে দাঁড়ালেন। আড়িয়াল খাঁর উপরে আমাদের মস্ত একটা চর ছিল, অজস্র ধান হতো সেখানে। এক বর্ষার সকালে ঘুম থেকে উঠে দেখা গেল নদীর বুক থেকে সে চরের চিহ্ন লোপ পেয়েছে। এসব নদীর একটা সাধারণ নিয়ম আছে, বোধহয় তুমি তা জানো। আজ এখানে চর ভেঙে নিলে তো কাল কাছে দূরে যেখানে হোক আর একটা নির্ঘাত ঠেলে উঠবেই। আইনের দিক থেকে এদের মালিক এক। কিন্তু এত সব খুঁটিনাটি দিয়ে দরকার নেই, শুধু এইটুকু বললেই হবে যে এমনই একটা চরের মালিকানা নিয়ে বাবা শ্বশুরমশাইয়ের মধ্যে মতান্তর ঘটল। তারপর দেখতে দেখতে মতান্তরটা হলো মনান্তর, এবং মনান্তর হলো মনোমালিন্য। এইবার থেকে বাবার 300 লাঠিয়াল হেঁকে বললে দেখে নেব, ওপার থেকে 50টা কাড়া না কাড়ায় তার জবাব এলো কোচ পরোয়া নেই। রাজায় রাজায় যুদ্ধ হলে বিপদে পড়তে হয় উলু ঘরকেই। একদিন কালান্তক চৌধুরীর বজরা এলো আমাদের ঘাটে, বেলা তখন ঠিক দুপুর। আমি তখন বহু চেষ্টার ফলে তোমার ঠান দিকে নির্জনে চিলেকোঠায় গ্রেপ্তার করে ফেলেছি। এমন সময় বাইরের কাছারি থেকে বাবা ডেকে পাঠালেন। বাবাকে বাঘের মতো ভয় করতুম। দুরু দুরু বুকে গিয়ে উপস্থিত হলুম। বাবা তখন মোটা গির্দা বালিশে গায়ে এলিয়ে দিয়ে আলবোলা টানছেন। মনে হলো তাঁর ভারী লাল মুখখানা যেন রক্তের রঙে টকটক করছে, চোখের দৃষ্টি অস্বাভাবিক। সংক্ষেপে বললেন, দিনে তোর শ্বশুরবাড়ি থেকে বউকে নিয়ে যাওয়ার জন্যে বজরা পাঠিয়েছে। আমি চুপ করে রইলুম। বউকে দেওয়া নেওয়া ব্যাপারে কোনোদিনই বাবা আমার সম্মতি অসম্মতির অপেক্ষা রাখেনি, আর তখন সেরকম প্রথা ছিলও না। কাজেই বাবার এই ভূমিকাটুকু অদ্ভুত শোনালো। বাবা আবার বললেন, আমিও এই মুহূর্তে তাকে পাঠাবার ব্যবস্থা করছি। জীবনে কোনো দিন যাতে তাকে এই বাড়ির ছায়া মারাতে না হয় তারও আয়োজন করব। ওই বউকে তো ত্যাগ করতে হবে দিনে। বিনা মেঘে বজ্রপাত, কথাটা শোনাই ছিল। সেটা যে কী জিনিস তা এতক্ষণে বুঝতে পারলুম। এর চেয়ে বাবা যদি তার আলাবোলা থেকে কলকেটা তুলে নিয়ে আমার মুখের উপর ছুঁড়ে মারতেন তাহলেও এতটা আশ্চর্য বোধ হতো না। উত্তর দেব কি? ফ্যাল ফ্যাল করে বোকার মতো খালি চেয়ে রইলুম। বিশ্ব ব্রহ্মাণ্ড তখন মাথার মধ্যে মাই মাই করে ঘুরছে। একবার ক্ষীণস্বরে বলতে গেলুম, সেটা কি ভালো হবে? বাবা অসন্তুষ্ট চোখে এমনভাবে আমার দিকে চাইলেন যে প্রাণ উড়ে গেল। বললেন, লেখাপড়া শিখলে লোকের বুদ্ধি বাড়ে জানত, কিন্তু দেখছি তোর সেটা কমে আসছে। ওই অপমানের পরে ওই বাড়ির মেয়ে আমার ঘরে থাকবে? রাঘব চৌধুরী এখনো মরে যায়নি, তোর আবার বিয়ে দেব। মাথা নিচু করে চলে এলুম। তোমরা আজকালকার ছেলে হলে খুব একচোট ইংরেজি বকুনি দিয়ে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য সম্বন্ধে বক্তৃতা দিতে নিশ্চয়ই। কিন্তু দিনকাল তখন বেয়ারা ছিল ভাইয়া। বাবার মুখের উপর কথা কইলে ছেলেকেও তিনি রেয়াত করতেন না। তখন লোকলজ্জার বালাইটা অত্যন্ত বেশি ছিল, তাই যাওয়ার আগে তোমার ঠান্দির সঙ্গে আর দেখা হলো না। কিন্তু পাশের ঘরে তার কান্নার শব্দ শুনতে পেলুম।
কিন্তু আমার পক্ষে কী বা তখন করা সম্ভব ছিল বলো? মনে মনে শ্রীরামচন্দ্রের দৃষ্টান্ত স্মরণ করে নিজেকে প্রবোধ দিতে চাইলুম। তোমার ঠান্দি চলে গেলেন, মানে তাকে চলে যেতে হলো। চলে তো গেলেন, কিন্তু তারপর থেকে আমার মনের অবস্থা যে কেমন দাঁড়ালো তা তো অনুমানই করতে পারো। মনে করো বাবা, এখন যদি একটা চিঠি আসে যে অন্য জায়গায় দিদিমণির বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে দাদামশাই, তিষ্ঠ তিষ্ঠ দাদা, ঠান্ডা হও। সত্যি তো আর তার কোনোখানে বিয়ে হয়ে যাচ্ছে না বাবা, ওটা একটা উদাহরণ মাত্র। গল্প শুনতে চাও তো লক্ষ্মী ছেলেটির মতো মুখ বুজে বসে থাকতে হবে। নিজের কথা দু একটা এসে পড়লেও টু শব্দটি করতে পারবে না। আচ্ছা বলুন, তারপর? তারপর তারপর দিনের পর দিন আমি মরিয়া হয়ে উঠতে লাগলুম। বাবা তো সেফ অগ্নিমূর্তি, বাড়িতে কড়া হুকুম জারি করে দিয়েছেন, করালিপুরের বউয়ের নাম কেউ ঠোঁটের ডগাতেও আনতে পারবে না। আমাকে দিনের মধ্যে 3বার করে সান্ত্বনা দিচ্ছেন, এই কটা দিন একটু কষ্ট করে থাক, দিনে তোর নতুন বউ এলো বলে। বাবা এই বলে ছেলেকে সান্ত্বনা দিতেন? দিতেন বই কি, কেন দেবেন না? তিনি তো পুরুষ ছিলেন না, ছিলেন পুরুষ সিংহ। লুকোচুরির ব্যাপার তার কাছে অচল, যা বলবেন একবারে পষ্টা পষ্টি। কিন্তু মন কি আর মানে? বুড়ো হয়েছি ভাই, এখন আর স্বীকার করতে লজ্জা নেই। কতদিন চোখের জলে বালিশ ভিজিয়ে দিয়েছি। স্বপ্ন দেখে আচমকা জেগে উঠবার পরে শূন্য বিছানাটা যেন আমাকে ঠাট্টা করেছে। এইভাবে আর কতদিন চলে? ভাবলুম এবার একটা এসপার ওসপার যা কিছু একটা করতেই হবে, নইলে আমি পাগল হয়ে যাব। কিন্তু কি করা যায়? অনেক ভেবে একটা মতলব বার করলুম। নাজিকে বললুম, পারবি? নাজির সোজা বরিশালের বাংলায় জবাব দিলে, পারবো না কেন? তারও তখন জোয়ান বয়স, সেও হালে বিয়ে করেছে। আমার মনের অবস্থাটা বুঝলে বললে, সে ওই ভালো কথা, পুরুষ মানুষ হয়ে ঘরে বইয়া বউ লেগে কাঁদবেন কেন? লাও আমি আপনার পার করে দেবো। বললাম, বাবার সঙ্গে যে ঝগড়া চলেছে তাতে তো শ্বশুর বাড়ি গিয়ে ওঠা যাবে না নাজির। অথচ নাজির উৎসাহ দিয়ে বললে, আরে রায়সেন কথা, শ্বশুর বাড়ি উঠবেন লইয়া আপনার মাথায় কীরা কে ডেটগা? ও আবার আপনার কুটুম বাড়ি আছে না, এখানে গিয়া উঠবেন, ডরান কিয়া? মুই বউ বনে দেখা করানোর ব্যাগ বন্দোবস্ত কইরা দিব। আপনি হ্যানারে লইয়া ইয়া কর্তার পাও জড়াইয়া পড়বেন, এইলেই কর্তার মেজাজ শীতল হইয়া যাইবে। ঝগড়া তো বৌমনির বাপের লাগে, তেনার লগে কি? সে তো ঠিক কথা, কিন্তু বাবা যেরকম একরোখা লোক, তাতে বউকে নিয়ে এসে তার পা জড়িয়ে পড়লেও যে ফলাফল কত কী হবে বুঝতে পারছিলাম না। তাই সে যা হবার হবে। বউয়ের সঙ্গে এখন অন্তত দেখাটাও তো করা দরকার, নইলে আর 3টে দিনও আমি বাঁচব না। অগ্রপশ্চাৎ ভাববার মতো স্থির বুদ্ধি তখন আর কি ছিল? হাসছো ভাইয়া? তা হাসবেই, তোমরা আজকাল বিয়ের 2 মাস আগে থেকেই সেই যে নটন বাইরের মতো ঠোঁটে ঠোঁটে লাগিয়ে বসে থাকো। জোর করে সে জোর কেউ না ভাঙলে আর বিচ্ছেদের বালাই নেই তোমাদের, নইলে বুঝতে সে কি ভয়ানক জিনিস। শেষ পর্যন্ত পালালুম, না পালিয়ে উপায় ছিল না। সেদিন সন্ধ্যার দিকেই বেশ বাতাস বইছে, আড়িয়াল খাঁ ঝড়ের ডাক ডাকতে শুরু করেছে। নাজির এসে বললে, চলেন কথা। অন্ধকার কালো জলের সঙ্গে যুদ্ধ করে পানসি পাড়ি জমালো। খ্যাপা ঢেউ কখন যে একা ছেড়ে তাকে ডুবিয়ে দেয় ঠিক নেই। কিন্তু নাজির পাঠানের ছেলে। গ্রামের মুসলমানদের আজকাল আর কি দেখছো, 1 ভাগ ভাত আর 3 ভাগ পান্তার জল দিয়ে এখন ওদের পেট ভরাতে হচ্ছে। ঠিকমতো খেতে পেলে দেখতে 3 দিনে ও জাত বিশ্ব জয় করত। এলাম করালিপুরে, বললুম দুঃসম্পর্কের এক পিসির বাড়িতে। 3-4 কথাতেই তার মুখ এবং কৌতূহল একসঙ্গে ঠান্ডা করে দিলুম। এলাম করালিপুরে, উঠলুম দুঃসম্পর্কের এক পিসির বাড়িতে। 3-4 কথাতেই তার মুখ এবং কৌতূহল একসঙ্গে ঠান্ডা করে দিলুম। নাজির পাকালো। এ বাড়ি ও বাড়ির মধ্যে সম্প্রতি এত বড় একটা বিচ্ছেদ হয়ে গেলেও চাকর বাকর আত্মীয় কুটুম্বদের ঘনিষ্ঠতা লোপ পায়নি। তাদের অনেকের সঙ্গেই নাজিরের পরিচয় ছিল। অনায়াসে একজনকে জোগাড় করে আনলে। যে এলো তার নাম নবীন। আমাকে দেখে সে হাউ হাউ করে কেঁদে ফেললে, বলে, জামাইবাবু এসব কী ব্যাপার? বলুন, দেখছই তো কি বিশ্রী গোলমাল বেঁধে বসে আছে। নবীন দুহাতে একেবারে আমার হাঁটু জড়িয়ে ধরলে, বলে, দোহাই আপনার, আপনি একটা বন্দোবস্ত করে ফেলুন জামাইবাবু। দিদিমণির কান্না তো আর চোখে দেখা যায় না। দিন দিন সোনার অঙ্গ শুকিয়ে যে কয়লা হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলুম, খুব কাঁদে বুঝি? নবীন বললে, খুব। সে জল কেউ ধরে রাখেনি, রাখলে এতদিনে পুকুর হয়ে যেত। তা তো বুঝতেই পারছি, নিজের অবস্থাও ইচ্ছাইতে এতটুকু আশাপ্রদ নয়। সমস্ত মনটা চিন্তায় যেন চরকি পাক খাচ্ছে। কান্না পাচ্ছিল, কিন্তু কান্না পাচ্ছিল, কান্না
তা তো বুঝতেই পারছি, নিজের অবস্থা এর চাইতে এতটুকু আশাপ্রদ নয়। সমস্ত মনটা চিন্তায় যেন চর্বি। হ্যালো। তা তো বুঝতেই পারছি, নিজের অবস্থা এর চাইতে এতটুকু আশাপ্রদ নয়। সমস্ত মনটা চিন্তায় যেন চর্বি পাক খাচ্ছে। কান্না পাচ্ছিল, কিন্তু চাকর বাকরের সামনে দুর্বলতা প্রকাশ করাটা ঠিক নয় মনে করে সামলে গেলুম। নবীনকে সান্ত্বনা দিয়ে বলুম, আচ্ছা দেখছি আমি। দাদামশাই গল্প তাড়াতাড়ি শেষ করুন, বিস্তর রাত হয়ে গেল, ঘুম পাচ্ছে আমার। ঘুম পাচ্ছে? ভাইয়া, ওই জন্যেই তো তোমাদের দিয়ে দেশোদ্ধার হবে না। রাতের পর রাত জেগে তোমরা বিলেতি উপন্যাস নিয়ে গোগ্রাসে প্রেমের গল্প গিলবে, অথচ একদণ্ড ঘরের কথা শুনতে বসলেই ঘুমে তোমাদের চোখ জড়িয়ে আসে। এই তো অন্যায় কথা। কিন্তু বুঝতে পারছি নিজের প্রেম নিয়ে তোমরা এমন টইটম্বুর হয়ে আছো যে এইসব সেকেলে ধরনের ব্যাপার আর ভালো লাগছে না। কিন্তু উদার হতে শেখো রঞ্জন, উদার হতে শেখো। শুনছি তোমরা নাকি আজকাল বসুধৈব কুটুম্বকম করতে চাও। আমরা বুড়োরা তবে তার আর কী দোষ করলুম? কিন্তু উদার হতে শেখো রঞ্জন, উদার হতে শেখো। শুনছি তোমরা নাকি আজকাল বসুধৈব কুটুম্বকম করতে চাও। আমরা বুড়োরা তবে আর কী দোষ করলাম? যাক, যা বলছিলাম, নবীন সত্যি যে হিতাকাঙ্ক্ষী তার পরিচয় সে দিলে। বলে, দিদিমণির সঙ্গে এখন দেখা করাটা শক্ত ব্যাপার বটে। বাবু রেগে যেরকম কাঁই হয়ে আছেন, তাতে চাই কি আপনাকে সামনে পেলে ঘা কয়েক লাগিয়ে দেবেন। তবু ব্যবস্থা একটা হবেই হলেও। কিন্তু তোমরা আজকালকার কাব্যলেখা ললিত লবঙ্গলতার নায়ক হলে তা শুনেও মূর্ছা যেতে। নারকোল গাছে চড়েছ কখনো? ঝড়ের সময় নদী সাঁতরে পার হয়েছ? বুনো ঘোড়ায় চেপে শাঁ শাঁ করে ফাঁকা মাঠের মধ্য দিয়ে ছুটেছ কোনো দিন? শিউলির টেটার ভয় না রেখে কোনো সন্ধ্যায় খেজুরের নলেন রস চুরি করেছ না তো? কিন্তু আমাদের সময় এসব গুণের একটাও কম থাকলে নায়ক হওয়ার সাধ্যই ছিল না কারো। তোমাদের ব্যাপার তো কত সহজ হয়ে গেছে। এক পেয়ালা চা, একখানা কবিতার বই, লেখে এক পাক আর সিনেমায় 100, তাহলেই কাজ হাসিল। কিন্তু নিজের বইয়ের সঙ্গে প্রেম করতে সে যুগে যা ধকলটা আমাকে সইতে হয়েছিল তা শুনলে তোমাদের চোখ কপালে চড়ে যাবে। নারী সে যুগে বীর্য শুল্কা ছিল দাদা, অর্থ শুল্কা নয়। কলেজে এফএ পড়বার সময় তোমাদের রোমিও জুলিয়েটের পাতা উল্টেছিল, প্রায় সেই ব্যালকনির ব্যাপার আর কি। পেছনের বাগানটা অন্ধকার, একটা সুপুরি গাছ একেবারে জানালার পাশ দিয়ে উঠেছে। নবীন আমাকে সেই সুপুরি গাছের গোড়ায় পৌঁছে দিলেন। বলে, সোজা ওই সুপুরি গাছ বেয়ে উঠে যান, দোতলার জানালার কাছে গেলেই দিদিমণির সঙ্গে দেখা হবে। ব্যাপারটা বোঝো। বিলক্ষণ ডান পেরেছিলাম, কিন্তু জমিদারের ছেলে তো বটে, সুপুরি গাছে চড়াটা কখনো অভ্যেস করিনি। কারণ নষ্টচন্দ্রের ব্যাপারে ও ফলটা একান্তই অবান্তর। ভারী মুশকিলই পড়লুম। তোমরা হলে কি করতে? বউকে হাস দিয়ে ফোঁস করে একটা প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলতে, তারপর বায়োস্কোপের নায়কের ভঙ্গিতে হয়তোবা ঘাড় নিচু করে বেরিয়ে আসতে। কিন্তু সে ধাতুতে আমরা তৈরি হইনি। হঠাৎ ওপরের দিকে চোখ পড়ল। দোতলা শিখ দেওয়া জানালাতে একখানা উজ্জ্বল সুন্দর মুখ স্পষ্ট দেখতে পেলুম, আর দেখেই চিনলুম। সেই মুহূর্তে সে মুখের উপর বিরহ বিষণ্ণতা এত প্রত্যক্ষ ফুটে উঠেছে বলে মনে হলো। সেই মুহূর্তে সে মুখের উপর বিরহ বিষণ্ণতা এত প্রত্যক্ষ ফুটে উঠেছে বলে মনে হলো যে আমি আর স্থির থাকতে পারলুম না। মাল কোঁচা ইঁটে সুপুরি গাছে চড়বার দুঃসাধ্য কাজে লেগে গেলুম। ভায়া, সেই দিনের স্মৃতি আমি জীবনে ভুলব না। হাত পা ছড়ে গেল, জামা কাপড় ছিঁড়ে একাকার। তখন কিন্তু সেসব অনুভব করবার মতো অবস্থা আমার নয়। মনে মনে বললুম, যাক প্রাণ, থাক মান, আজ একটা হেস্তনেস্ত করে যাবই। আরোহণ পর্ব। আমার মনে তখন এমন প্রেরণা এসেছে যে নুন চালের জ্বালা আদৌ জ্বালাই নয়। ঝরঝর করে সারা গাছটায় ঝাঁকুনি লাগতে লাগলো। সুপুরির একটা শুকনো ডোঙা টকাশ করে আমার নাক বরাবর খসে পড়ল। উফটা দাঁতের মধ্যে চেপে নিয়ে আমি গাছ বাইতে লাগলুম। আর সেই সঙ্গে অজস্র কাঠ পিঁমড়ের দংশন। বিয়ে করা বউকে নিয়ে এমন মারাত্মক অ্যাডভেঞ্চার! না ভাইয়া, স্বীকার করতেই হলো সেই যুগেও এটা দুর্লভ ছিল। অকৃত্রিম সাধনার সিদ্ধি আছে। যথাস্থানে পৌঁছানো গেল শেষ পর্যন্ত। অস্ফুট স্বরে ডাকলাম, তারা! তোমার ঠান্দির সে কি রূপ দেখলাম সেই মুহূর্তে, যেন উমা পঞ্চাগ্নি সাধনা করছেন। চুলগুলো রুক্ষ, চোখ বসে গেছে, বিরহের দশম দশা যাকে বলে। জানালার গড়াতে মাথা ঠেকিয়ে উদাস দৃষ্টিতে সে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সল্লাসে আবার ডাকলুম, তারা! তারা চমকে তাকালে। অন্ধকারে গাছের মধ্যে আমার সে মূর্তি দেখে বলতে গেল, ভু ভু ভু, বাধা দিয়ে বলো, পপ।
ভূত নয় তারা, আমি তোমায় ছেড়ে থাকতে পারিনি, বাড়ি থেকে পালিয়ে তোমায় দেখতে এসেছি, বহু কষ্টে সুপারি গাছ বেশ এসে তুমি। তোমার ঠান্দির মুখে সে সময় যে ভাবির অভিব্যক্তি দেখলুম তার আর তুলনা নেই ভাই, ভাষা দিয়ে তা প্রকাশ করা যায় না। বিস্ময়, আনন্দ, ভয়, অনুরাগ, মান অথবা অভিমান কি যে ছিল না আমি আজও বুঝে উঠতে পারিনি। কিন্তু কিন্তু অতুলনীয় সে ভাবের অভিব্যক্তি মারাত্মক হয়ে দাঁড়ালো আমার পক্ষে। আমি যে কোথায় কীভাবে আকাশস্থ নিরালম্ব হয়ে আছি তা খেয়ালই রইল না। স্থান কাল পাত্র ভুলে নাটকীয় ভঙ্গিতে দুহাত বাড়ি বলব, হ্যাঁ এই যা। মেয়েটা বলবার আগেই অনুভব করলুম হঠাৎ আমার চারপাশের জগৎটা একদম ফাঁকা, ওপরে নিচে কোথাও কোনো অবলম্বন নেই, কানে বাতাসের একটা শোঁস শব্দ। তারপরই ব্যাস। তারপর কী দাদামশাই? বুঝতেই পারছ, বাঁ হাতটায় আজ 50 বছর পরেও তেমন জোর পাই না। জ্ঞান হলে দেখলুম আমার পায়ের কাছে ম্লান মুখে বসে আছে শ্বশুরমশাই, আর মাথার কাছে বিষণ্ণ চোখে যে বাবা। আমাকে চোখ মেলতে দেখে শ্বশুরই প্রথম কথা কইলেন, করুণ স্বরে বললেন, সপুরি গাছে যদি উঠতেই গেলে বাবা জীবন, তাহলে কোমরে এক গাছা কাছি জড়িয়ে নিলে না কেন? বাবা বললেন, ভবিষ্যতে গাছে উঠবার সময় এই সাধারণ নিয়মটা মনে রেখো যে একখানা ঘাত গাছের আর একখানা তোমার নিজের, দুখানাকে নিজের বলে ব্যবহার করতে গেলেই বিপদ। সাপে বর হয়ে গেল। আমি বাবার একমাত্র বংশধর, আর শ্বশুরমশাই নিশ্চয়ই মেয়ের বৈধব্য চান না, সুতরাং অতি সহজেই একটা রফা হল। সাপে বর হয়ে গেল। আমি বাবার একমাত্র বংশধর, আর শ্বশুরমশাই নিশ্চয়ই মেয়ের বৈধব্য চান না, সুতরাং অতি সহজেই একটা রফা হলো। শ্বশুর বললেন, বেয়াই আর ঝগড়া বিবাদে কাজ নেই, ও অলক্ষণে চর আমি জামাইকেই লিখে দেবো। বাবা বললেন, বাহ, তুমি জামাইকে লিখে দেবার কে হে? আবার চর আমি লিখে দেবো আমার বৌমাকে। শ্বশুর বললেন, কখনো না আমি। বাবা বললেন, খবরদার আমি। হাতাহাতি বাধ্য, কিন্তু আমি কিংসরে বললাম, দোহাই থামুন আপনারা, আমি এখন চিৎকার সহ্য করতে পারছি না। দুই বেয়াই ঠান্ডা হলেন। তারপর কতদিন কেটে গেল। বাবা শ্বশুরমশাই সেই কবে মরে গেছেন। তোমার ঠান্দিও আজ 10 বছর হলো আমার মায়া কাটিয়েছে, কিন্তু আজ আমি সেই চর থেকে বছরে 700-800 মণ ধান পাই। দাদামশাই থামলেন। দেওয়াল ঘড়িতে টং টং করে 11টা বাজল। বললুম, আচ্ছা দাদামশাই উঠি এবারে। দাদামশাই উত্তর দিলেন না। তার চোখের দৃষ্টি তখন দেওয়ালের গায়ে ঠান্দির বড় অয়েল পেন্টিংটার দিকে স্থির নিবদ্ধ। শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মজার উপন্যাস রোমান্সের প্রথম পর্ব। এর পরবর্তী অংশ শোনার জন্য আমাদের এই গল্পে নাটকে অল্প সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।